হ্যাঁ, আসসালামু আলাইকুম। না আমি তো হ্যালো। ওই যে হ্যাঁ এখানে হ্যাঁ, প্রোডাক্ট ছিল ওই যে ওইগুলোর তুমি সাথে আস, তুমি আস। ডিরেক্ট ইনকাম ওইটার সাথে আছে। তারপর নিচে পড়ে গেছি একটা একটা তো লাগাবো এই জন্য খুঁজতেছি। কালকে সিএ করতে আসছে মানে ওর এখনো কালচারই বুঝে না। কালকে একজনের টিচারকে একজন জিজ্ঞেস করতেছে মানে কথাটা ওইভাবে বলছে বলছে যে, স্যার আপনি রোজা রাখছেন মানে কিভাবে জানি বলছে ওনারও খারাপ লাগছে। কারণ উনি বলতেছে এই বেটা তুই কি করছিস এরকম অবস্থা। এগুলো কোশ্চেন করার মতো কিছু মানে শুধু উনি খালি একবার বলছে যে এ, এখন আপনাদের যা কোশ্চেন করার উম, মন চায় তাহলে কোশ্চেন করতে পারেন যা জানার থাকে। তারপরে একটার পর একটা শুরু করছে সবাই। না না আমার তোর মধ্যে এরকম মেয়ের প্রোফাইলটা এরকম দেয়া মালিক
Atmosphere. সবাই কেমন আছেন? আদাব স্যার, কেমন আছেন স্যার? স্যার নমস্কার। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার। আদাব স্যার, ভালো আছেন? আদাব আদাব স্যার। আহ, আমরা ক্লাস শুরু করি। জি স্যার। ওকে, আমরা যেহেতু জুমে ক্লাস নিচ্ছি, যদি আমার কথা আপনারা শুনতে না পারেন আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আমি ক্লাস শুরু করার আগে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে ক্লাস শুরু করব, যেহেতু আজকে আপনাদের সাথে আমার প্রথম ক্লাস। আমার নাম আসসালামু বুরহানাত আলাইকুম কুন্ডু। স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার। জি জি, ভালো আছি। আদাব স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি, ভালো আছি। আপনারা ভালো আছেন সবাই? জি জি স্যার। আলহামদুলিল্লাহ। জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা,
আমার কথা শুনতেছেন আপনারা সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। আমি যেটা বলতেছিলাম, আমি জাস্ট আমার পরিচয় দিয়ে ক্লাস শুরু করব, আপনাদের সবার সাথে পরিচিত হওয়া যাবে। যেহেতু সময় কম, আমি আমার পরিচয় দিয়ে ক্লাসটা শুরু করব। আমি ভোলানাথ কুন্ডু, আমি পার্টনার হিসাবে আছি তাসনুমা মেহেদি ভোলা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এই প্রতিষ্ঠানে। আমি আপনাদের সাথে অ্যাসুরেন্স ক্লাস নিব। আমার আহ, সাথে আর একজন শিক্ষক, যিনি আমার সাথে, আমরা দুইজন মিলে টোটাল যে 16টা চ্যাপ্টার আছে, এই 16টা চ্যাপ্টার আপনাদের সাথে কাভার করব। নাইমা সুলতানা, সম্ভবত নাইমা আপু অন্য চ্যাপ্টার গুলো কাভার করবেন। অর্থাৎ আমি যে চ্যাপ্টার গুলো কাভার করব সেই চ্যাপ্টার গুলোর আজকেই আপনাদের সাথে বলে দিব কোন কোন চ্যাপ্টার গুলো আমি আলোচনা করব আর কোন কোন চ্যাপ্টার গুলো নাইমা আপু আলোচনা করবেন। আমার বিশ্বাস নাইমা আপু অলরেডি ক্লাস নিয়েছেন আপনাদের সাথে। তো ক্লাস শুরু করার আগে আমরা একটু সবাই, আপনাদের কাছে আমি বিশ্বাস করি অ্যাসুরেন্স ম্যানুয়ালটা আছে, যার কাছে অ্যাসুরেন্স ম্যানুয়ালটা আছে সবাই একটু অ্যাসুরেন্স ম্যানুয়ালটা একটু সাথে রাখবেন। আমি অ্যাসুরেন্স ম্যানুয়ালের রোমান রোমান 10, 10 নম্বর পেজ, সবাইকে একটু রিকোয়েস্ট করব রোমান 10 একেবারে প্রথমেই 10 নম্বর পেজ একটু বের করার। হ্যাঁ, অ্যাসুরেন্স বইয়ের রোমান 10 10 নম্বর পেজে সবাই একটু বের করবেন। আমাদের জানা প্রয়োজন এই যে 16টা চ্যাপ্টার, কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্ট মার্কস আসবে, এইটা আমাদের একটু জানা প্রয়োজন, ঠিক কিনা? তো সবাই একটু বই বের করবেন। অ্যাসুরেন্স বইয়ের পেজ নাম্বার রোমান 10, এইখানে দেখেন স্পেসিফিকেশন গ্রিড দেওয়া আছে। এই স্পেসিফিকেশন গ্রিডে দেওয়া আছে কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্ট মার্কস আসবে। আপনারা কি সবাই বের করেছেন? যাদের কাছে বই আছে পেয়েছেন? জি স্যার। Yes, sir. ওকে, ওকে। তো রোমান 10 এই পেজে দেখেন স্পেসিফিকেশন গ্রিড দেয়া আছে, অ্যাসুরেন্স ম্যানুয়াল রোমান 10। এখানে দেখেন স্পেসিফিকেশন গ্রিডের প্রথম যে গ্রিডটা, দ্য কনসেপ্ট, প্রসেস এন্ড নিড ফর অ্যাসুরেন্স, এই স্পেসিফিকেশন গ্রিড থেকে আপনারা পাবেন 20% মার্কস। কত পার্সেন্ট মার্কস পাবেন? 20% মার্কস। তাহলে এই 20% মার্কস কোন কোন চ্যাপ্টার থেকে আসবে? আপনাদের বইয়ের চ্যাপ্টার 1 থেকে যে 16 আছে, এই 16টা চ্যাপ্টারের প্রথম 1 থেকে 4 পর্যন্ত যে চ্যাপ্টার গুলো আছে, এই 1 থেকে 4 এই চ্যাপ্টার গুলো থেকে আপনারা পাবেন 20% মার্কস। দ্য কনসেপ্ট, স্যার প্রসেস এন্ড নিড ফর একটু নিচে অ্যাসুরেন্স। করতে পারি? স্যার, একটু আপনার মিউট থাকতে মাইকটাও হবে অফ করতে সবাইকে। আনমিউট হয়ে স্যার করতে বলেন। একটু বুঝতে পারছি। এখানে হ্যাঁ, হোস্ট বুঝতে পারতেছি। একটু মিউট করে দিতে হবে সবাইকে। কোনো একদিন দেখা হইতে হবে, আমি পরে না। ওইটা অনেক আচ্ছা, এখানে হোস্ট কে আছেন? স্যার, আমরা তো কেউ হোস্ট দেয়নি ওখানে। আমি তো আজকে গিয়েছিলাম আইসিবিতে, ওনারা বলছে যে সিআর হবে তারপরে হোস্ট দেওয়া হবে। ভাই, এখানে হোস্ট কে আছেন? প্রায় 220 জনের উপর স্টুডেন্ট জয়েন করেছেন, একটু মিউট করে দিতে হবে সবাইকে। কাউকে দেওয়া হয়নি স্যার। দেওয়া হয় না কাউকে, এই জন্য স্যার। হোস্ট কাউকে দেওয়া হয়নি? না স্যার, তাকে দেওয়া আচ্ছা, হয়নি স্যার। তাহলে দেওয়া হয়নি। মামুন, আইসিএবি থেকে মামুন শুনতে পার? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। একটা ক্লাসে কয়জনে সালাম দেবেন? খালি সবাই সালামের পর সালাম দিতে আছেন। আরে না ভাই, মামুন ভাই আসছে, উনি কথা বলতেছেন স্যারের সাথে। মামুন ভাই মেবি স্যারকে মিউট করে দিচ্ছেন। স্যারকে মিউট করে দিয়েছে। মামুন, আমাকে একটু হোস্ট করে দেন। জি স্যার, জি স্যার।
আচ্ছা আহ, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? মামুন আমাদের সাথে আছে, মামুন আমাকে হোস্ট করে দিবে অথবা আপনাদের কাউকে হোস্ট করবে, সমস্যা নেই। আহ, যদি আপনাদের স্যার কোনো আপনাকে কোশ্চেন পোস্ট থাকে করাই। আপনারা আনমিউট করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, যেহেতু একটু আহ, আমাদের নয়েজ আসতেছিল, ডিস্টার্ব হলো, আমরা আবার রিপিট করি প্রথম থেকে, হ্যাঁ। প্রথম থেকে আমি আবার রিপিট করি। অ্যাসুরেন্স বইয়ের পেজ নাম্বার রোমান 10, এইখানে স্পেসিফিকেশন গ্রিড দেওয়া আছে। এই স্পেসিফিকেশন গ্রিডে দেওয়া আছে যে কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্ট মার্কস আসবে। টোটাল আমাদের 100 মার্কস। এই 100 মার্কস কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্ট মার্কস আসবে সেটা আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন, আমাদের যে প্রথম স্পেসিফিকেশন গ্রিডের প্রথম গ্রিড আছে কনসেপ্ট, প্রসেস অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স। এইখান থেকে আপনারা পাবেন 20% মার্কস, যেটা কাভার করবে চ্যাপ্টার 1 থেকে 4, 1 to 4, 1 থেকে 4 পর্যন্ত চ্যাপ্টার যদি আপনারা পড়েন তাহলে 20% মার্কস আপনারা কাভার করতে পারবেন এক্সামে। স্পেসিফিকেশন গ্রিডের প্রথম যে গ্রিডটা, এইটা থেকে পাবেন আপনারা 20%, দ্য কনসেপ্ট, প্রসেস অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স। সেকেন্ড যে গ্রিডটা আছে ইন্টারনাল কন্ট্রোলস, এইটা এখান থেকে আপনারা পাবেন 25% মার্কস, অর্থাৎ চ্যাপ্টার 5 to চ্যাপ্টার 9, এই এই কয়েকটা চ্যাপ্টার যদি আপনি পড়েন 5 থেকে 9, এই কয়েকটা চ্যাপ্টার পড়লে আপনি পাবেন কত? 25% মার্কস। অর্থাৎ চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 9 এখান থেকে পাবেন আপনি 25% মার্কস ইন্টারনাল কন্ট্রোলস থেকে। এবং থার্ড যে গ্রিডটা বলছে গ্যাদারিং এভিডেন্স অন অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এইখান থেকে আপনারা পাবেন 35% মার্কস। অর্থাৎ চ্যাপ্টার 10 to চ্যাপ্টার 13, চ্যাপ্টার 10 থেকে 13, এই কয়েকটা চ্যাপ্টার যদি আপনি ভালোভাবে সঠিকভাবে পড়েন তাহলে এখান থেকে আপনি পাবেন 35% মার্কস। এবং লাস্টের যে স্পেসিফিকেশন গ্রিড, এই স্পেসিফিক গ্রিডটা বলতেছে প্রফেশনাল ইথিক্স অ্যান্ড রেগুলেটরি ইস্যুস, এইখান থেকে আপনারা পাবেন 20% মার্কস। অর্থাৎ চ্যাপ্টার 14, চ্যাপ্টার 15 এবং চ্যাপ্টার 16, এই তিনটা চ্যাপ্টার থেকে আপনারা পাবেন 20% মার্কস। আমি আবারও রিপিট করছি যে আমাদের যে স্পেসিফিকেশন গ্রিড আছে, এই গ্রিডের প্রথম যে স্পেসিফিকেশন গ্রিড আছে কনসেপ্ট, প্রসেস অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স, এটা 20% মার্কস আপনারা পাবেন 1 থেকে 4 নাম্বার চ্যাপ্টার থেকে। যদি সাথে বই থাকে একটু দাগে আপনারা মার্ক করে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন। সেকেন্ড গ্রিড ইন্টারনাল কন্ট্রোলস, যেটা কাভার করবে পেজ নাম্বার সরি চ্যাপ্টার 5 to চ্যাপ্টার 9, 5 থেকে 9 পর্যন্ত এই চ্যাপ্টারগুলো থেকে আপনি পাবেন 25% মার্কস। চ্যাপ্টার 10 to চ্যাপ্টার 13, এই তিনটা চ্যাপ্টার থেকে আপনারা পাবেন 35% মার্কস। থার্ড গ্রিড গ্যাদারিং এভিডেন্স অন অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এখান থেকে পাবেন 35% মার্কস। এবং লাস্টের যে গ্রিডটা বলতেছে প্রফেশনাল ইথিক্স অ্যান্ড রেগুলেটরি ইস্যুস, এখান থেকে আপনারা পাবেন 20% মার্কস, যেটা কভার করবে চ্যাপ্টার 14 থেকে চ্যাপ্টার 16, 14 থেকে 16 পর্যন্ত। ওকে, তো এই হলো আমাদের 100 মার্কস, কোন কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্ট মার্কস আসবে। সো আপনাকে যদি সঠিকভাবে আপনি পরীক্ষার প্রিপারেশন নিতে চান তাহলে আপনাকে প্রত্যেকটা চ্যাপ্টারই পড়তে হবে, যে কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে। আমরা দেখলাম যে কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্ট মার্কস আপনারা পাবেন। এখন আমি কোন কোন চ্যাপ্টার গুলো কভার করব আর নাইমা আপু কোন কোন চ্যাপ্টার গুলো কভার করবেন সেই বিষয় নিয়ে একটু আলোচনা। আমি চেষ্টা করব কভার করতে চ্যাপ্টার 5 to চ্যাপ্টার 9, চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 9, অর্থাৎ স্পেসিফিকেশন গ্রিডের সেকেন্ড গ্রিড ইন্টারনাল কন্ট্রোল। এই ইন্টারনাল কন্ট্রোল যেটা আছে এটা কভার করবে চ্যাপ্টার 5 থেকে 9। আমি চেষ্টা করব চ্যাপ্টার 5 থেকে 9 পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করার। এবং লাস্টের যে গ্রিডটা প্রফেশনাল ইথিক্স অ্যান্ড রেগুলেটরি ইস্যুস,
14 টু চ্যাপ্টার 16, 14 থেকে 16 পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আমি আলোচনা করব চ্যাপ্টার 5 টু চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 14 টু চ্যাপ্টার 16। স্পেসিফিকেশন গ্রিডের সেকেন্ড এবং ফোর্থ গ্রিড আমি কভার করব, আর নাইমা আপু কভার করবেন স্পেসিফিকেশন গ্রিডের কনসেপ্ট, প্রসেস এন্ড নিড ফর অ্যাসুরেন্স অর্থাৎ 1 থেকে 4, এবং চ্যাপ্টার 10 টু চ্যাপ্টার 13, 10 থেকে 13 পর্যন্ত নাইমা আপু কভার করবেন। ওকে, তাহলে আমরা দেখলাম কোন কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্ট মার্কস আসতে পারে এবং প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের সঠিকভাবে পড়তে হবে। এখন আমি ক্লাসটা কিভাবে নিব সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা। আমি চেষ্টা করব আমি যে চ্যাপ্টারগুলো পড়াবো এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা ইন্টারেক্টিভ কোশ্চেন এবং আপনাদের যে সেলফ টেস্ট আছে প্রত্যেকটা আমি পড়াই দিব আপনাদেরকে। সো এই কারণে আপনাদের সাথে অ্যাসুরেন্স যে ম্যানুয়ালটা আছে এই ম্যানুয়ালটা আপনাদের সাথে রাখতে হবে। এই অ্যাসুরেন্স ম্যানুয়াল থেকে আমি মূলত আপনাদের সাথে আলোচনা করব। আজকে যেহেতু আমার প্রথম ক্লাস, আমি এই চ্যাপ্টার 5 থেকে শুরু করব। যেটা আমি বলেছি আমি কভার করব চ্যাপ্টার 5 টু চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 14 টু চ্যাপ্টার 16। সো আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 5, ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কন্ট্রোলস। চ্যাপ্টার 5। সো আপনার কাছে যদি অ্যাসুরেন্স ম্যানুয়ালটা থাকে আপনারা সবাই একটু বের করবেন পেজ নাম্বার 111, 111 নাম্বার পেজ থেকে চ্যাপ্টার 5 শুরু, ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কন্ট্রোল। সবাই একটু বের করবেন। আর আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি শোনা স্যার। না গেলে একটু বলতে হবে, যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি। শোনা যাচ্ছে স্যার। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আপনারা সবাই একটু বের করেন দাগাদাগি করতে স্পেসিফিকেশন পারে স্যার। গ্রিডের স্যার স্ক্রিনে দাগাদাগি হচ্ছে স্যার। সেকেন্ড গ্রিড, অর্থাৎ 5 থেকে 9 নাম্বার যে চ্যাপ্টার, এর 5 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা শুরু করব। হ্যাঁ, সবাই একটু বের করেন 5 নাম্বার চ্যাপ্টার। ওকে, বের করেছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, চ্যাপ্টার 5, ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কন্ট্রোল। আমার স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা সবাই একটু বের করব পেজ নাম্বার 111, 111। এখানে দেখেন চ্যাপ্টার 5, ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কন্ট্রোল শুরু। এখানে দেখেন তিনটা বিষয় লার্নিং টপিকস আপনাদের বইয়ে বলা আছে। এক নাম্বার বলছে হোয়াট ইজ ইন্টারনাল কন্ট্রোল, কম্পোনেন্ট অফ এ সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড ইনফরমেশন অ্যাবাউট কন্ট্রোলস। এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছে এই চ্যাপ্টার 5-এ। প্রথমেই আমরা আলোচনা করব হোয়াট ইজ ইন্টারনাল কন্ট্রোল, ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন নিয়ে, যেটা আপনাদের বইয়ের পেজ নাম্বার 115, 115 এই পেজ থেকে আলোচনা শুরু। তো দেখেন বলেছে আমাদের যে ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ড, আইএস, না সরি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং, আইসা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং আইসা 315, 315 যে স্ট্যান্ডার্ডটা আছে, আইডেন্টিফাইং অ্যান্ড অ্যাসেসিং দ্য রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট কন্টেইন মিসস্টেটমেন্ট, এইখানে এই সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনটা দেওয়া আছে। আমি আবার রিপিট করছি, আমাদের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং 315, 315, আইডেন্টিফাইং অ্যান্ড অ্যাসেসিং দ্য রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, এইখানে এই ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনটা আলোচনা করা আছে, যেটা আপনাদের বইয়ের পেজ নাম্বার 115 নাম্বার পেজে দেওয়া আছে। দেখেন আমি একটু বলি
এই যে অ্যাসুরেন্স যে বইটা আপনারা পড়বেন বা অডিট অ্যাসুরেন্স বই, এই বই দুটো এবার আমি রিভিউ করেছি। সো আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা টপিকস এর শেষে এইটা কোন স্ট্যান্ডার্ডের থেকে আসছে সেই স্ট্যান্ডার্ড রেফারেন্সটা দিয়ে দেওয়ার। হ্যাঁ, তো আপনারা দেখবেন ডেফিনেশন বা বিভিন্ন আলোচনা করার পর এটা কোন স্ট্যান্ডার্ড থেকে আসছে সেই স্ট্যান্ডার্ডের রেফারেন্সটা দেওয়া আছে। যদি আপনারা ফার্দার আরো বিষয়গুলো ক্লিয়ার হতে চান, আরো বিষয় জানার প্রয়োজন হয়, সরাসরি এই স্ট্যান্ডার্ডের যে রেফারেন্স দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং প্রত্যেক চ্যাপ্টারের শেষেও দেখবেন রেফারেন্স দেওয়া আছে। ওকে, এখন আসেন সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোলের যে ডেফিনেশন সেখানে কি বলা আছে, বলছে যে ইন্টারনাল কন্ট্রোল ইজ এ সিস্টেম। বলছে ইন্টারনাল কন্ট্রোল একটা সিস্টেম, এইটা ডিজাইনড, ইমপ্লিমেন্টেড অ্যান্ড মেইনটেইনড বাই দোজ চার্জ উইথ গভর্নেন্স। এই পর্যন্ত যদি আমি বোঝার চেষ্টা করি, বলতেছে ইন্টারনাল কন্ট্রোলটা কি একটা সিস্টেম, এই সিস্টেমটা ডিজাইন করবে, ইমপ্লিমেন্ট করবে এবং মেইনটেইন করবে কারা? ওই প্রতিষ্ঠানের দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট বা আদার পার্সোনাল যারা আছে। তো দোজ চার্জ উইথ গভর্নেন্স কারা, এর ডেফিনেশনটা আমরা একটু পরে দেখব। আপাতত একটু যে ডেফিনেশন, এই ডেফিনেশনটা পড়ি ইন্টারনাল কন্ট্রোলস এর। এর পরের যে ডেফিনেশন পড়াবো সেটা হলো দোজ চার্জ উইথ গভর্নেন্স এর। তো বলতেছে ইন্টারনাল কন্ট্রোলটা কি, ইন্টারনাল কন্ট্রোলটা বলতেছে একটা সিস্টেম। এই যে সিস্টেমটা বা একটা প্রসেস, হ্যাঁ সিস্টেম অথবা একটা প্রসেস, আপনারা জানেন প্রসেসে একাধিক ধাপ থাকে তাই না? এই সিস্টেম অথবা প্রসেস, এই প্রসেসটা ডিজাইন করা, ইমপ্লিমেন্ট করা বা মেইনটেইন করার দায়িত্ব থাকবে কে? বলছে দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট অ্যান্ড আদার পার্সোনেল। অন্যান্য যারা কি পার্সোনেল আছে প্রতিষ্ঠানে তারা। কি কারণে তারা এই সিস্টেমটা ডিজাইন করবে, প্রসেস করবে? বলছে টু প্রোভাইড রিজনেবল অ্যাসুরেন্স। একটা রিজনেবল অ্যাসুরেন্স এটা প্রোভাইড করবে। কে প্রোভাইড করবে? এই যে যে ইন্টারনাল কন্ট্রোলস আপনারা ইমপ্লিমেন্ট করতেছেন, এইটা একটা রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করবে কিসের উপর? বলছে অ্যাবাউট দ্য অ্যাচিভমেন্ট অফ এন্টিটিজ অবজেক্টিভস। অর্থাৎ প্রতিষ্ঠানের যে অবজেক্টিভ ফিক্স আপ করা হয়েছে, ওই দোজ চার্জ উইথ গভর্নেন্স বা ম্যানেজমেন্ট যে কি করেছে, অবজেক্টিভ, মিশন, ভিশন ফিক্স আপ করেছে, এইটা অর্গানাইজেশন অ্যাচিভ করতে পারতেছে কিনা এইটার উপর একটা রিজনেবল অ্যাসুরেন্স দেবে। টু অ্যাচিভ বলছে টু প্রোভাইড রিজনেবল অ্যাসুরেন্স অ্যাবাউট দ্য অ্যাচিভমেন্ট অফ এন্টিটিজ অবজেক্টিভস with regard to reliability of financial reporting, effectiveness and efficiency of operation and compliance with applicable laws and regulation। বলতেছে যে এই যে অবজেক্টিভের কথা বলতেছে, যেটা ফুলফিল করতেছে কিনা, এটা কিভাবে তাহলে তারা প্রকাশ করবে? বলছে রিলায়েবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মাধ্যমে, ইফেক্টিভ এন্ড এফিসিয়েন্সি অফ অপারেশনের মাধ্যমে এবং কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল লজ এন্ড রেগুলেশন। এই তিন ভাবে। স্যার অনেকে হচ্ছে আনমিউট হয়ে আছে, আনমিউট হয়ে সেটা হয়তো জানে না যে সে আনমিউট হয়ে আছে, সে অন্য কিছু করতেছে, বাট তাদের নয়েজটার জন্য আমাদের কনসেন্ট্রেশন দিতে একটু প্রবলেম হচ্ছে স্যার। হোস্ট কে আচ্ছা, আছে? আমি হোস্ট চাইলে মিউট করে দিতে পারে সবাইকে। স্যার আপনি মিউট হয়ে আছেন। স্যার আপনি মিউট হয়ে আছেন। স্যার আপনি মিউট হয়ে আছেন। স্যার আপনি মিউট হয়ে আছেন, আপনার কথা আমরা কেউ শুনতে পাচ্ছি না। ভাই স্যারের তো কি কোনো এখন শুনতে প্রয়োজন হতে পাচ্ছেন পারে আপনারা? জাস্ট মিউট করতে হবে।
স্যার আবার বুঝতে রিকানেক্ট পারছি করছে, স্যার। শোনা জি, যাচ্ছে না, স্যার নাই, স্যার রিকানেক্ট করছে। এখন শোনা শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে বাট আপনার কাছে একটু ইন্টারনেট একটু প্রবলেম করছে। প্রবলেম আছে। যাচ্ছে? জি স্যার। আচ্ছা ভাই, একটু আপনারা সবাই মিউট থাকতে হবে। হ্যাঁ, প্রচুর অনেক স্টুডেন্ট, প্রায় 300-র কাছাকাছি স্টুডেন্ট জয়েন করেছেন। একটু মিউট থাকতে হবে সবাইকে, তাহলে আমরা সঠিকভাবে ক্লাসটা নিতে পারবো না। আচ্ছা, যাই হোক, যেখানে আমরা ছিলাম, যেটা আলোচনা করতেছিলাম, এখানে বলছে যে ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতেছিলাম। আমি আবারও রিপিট করছি, এইভাবে যদি মাঝে মাঝে আমাদেরকে আবার প্রথম থেকে শুরু করতে হয়, হ্যাঁ, সবাই যদি একটু মিউট করে রাখেন তাহলে সুবিধা হবে। হ্যাঁ, স্যার ক্লাসটা সঠিকভাবে নেওয়া যাবে। আচ্ছা, যাই হোক, এই ইন্টারনাল কন্ট্রোলের যে ডেফিনেশনটা আলোচনা করতেছিলাম, বলতেছে যে এই ইন্টারনাল কন্ট্রোল, এইটাকে আমি বলতেছি যে একটা সিস্টেম অথবা একটা প্রসেস। হ্যাঁ, এই প্রসেসটা ডিজাইন করবে দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট অ্যান্ড আদার পার্সোনেল। বলছে যে দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট অথবা যে সমস্ত কি পিপল, হ্যাঁ, রয়েছে একটা প্রতিষ্ঠানের, তারা কি করবে, ইন্টারনাল কন্ট্রোলটা ডিজাইন করবে, ইমপ্লিমেন্ট করবে বা মেনটেইন করবে। তাহলে কেন করবে তারা এটা? বলছে এটা টু প্রোভাইড দ্য রিজনেবল অ্যাসুরেন্স। তো রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করার জন্য কিসের উপর রিজনেবল অ্যাসুরেন্স দিবে? বলছে দ্য অ্যাচিভমেন্ট অফ এন্টিটিস অবজেক্টিভস। আপনারা জানেন প্রতিষ্ঠানের দোজ চার্জ উইথ গভর্নেন্স যারা আছে, তারা কি করে, প্রতিষ্ঠানের মিশন, ভিশন, অবজেক্টিভ কি করে, ফিক্স আপ করে। সো এই অবজেক্টিভ ফুলফিল হচ্ছে কিনা বা অ্যাচিভ করা যাচ্ছে কিনা, সেইটার উপর একটা রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করবে। হ্যাঁ, উইথ রিগার্ড টু রিলায়েবিলিটি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, কিভাবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মাধ্যমে ইফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি অফ অপারেশনটা ইফেক্টিভলি বা এফিসিয়েন্টলি চলতেছে কিনা, এবং কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল লজ এন্ড রেগুলেশন, যে সমস্ত আইন কানুন মেনে প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনা করার কথা, সেই সমস্ত আইন কানুন মেনে ব্যবসায় চলতেছে কি না। তাহলে দেখেন এই ডেফিনেশনে আমরা কতগুলো কি পয়েন্ট পেলাম। কি পয়েন্ট গুলো কি কি আপনারা যদি একটু মার্ক করে রাখেন, সো এটা মনে রাখতে আপনাদের সহজ হবে। যেমন একটা কি পয়েন্ট হতে পারে দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট অ্যান্ড আদার পার্সন। হ্যাঁ, তারপর কি হতে পারে, রিজনেবল অ্যাসুরেন্স হতে পারে, এন্টিটিজ অবজেক্টিভস হতে পারে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হতে স্যার পারে, স্যার অপারেশন হতে পারে। জি বলেন। স্যার রিজনেবল অ্যাসুরেন্স মানে কি বোঝাচ্ছে এখানে? এবং লাস্টেরটা বলছে অ্যাপ্লিকেবল লজ অ্যান্ড রেগুলেশন। হ্যাঁ, আমি শেষ করি। তো এখানে বলতেছে দেখেন যে এই ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনে আমরা দেখলাম যে ইন্টারনাল কন্ট্রোলটা ডিজাইন করবে কে, দোজ চার্জ উইথ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কি করার জন্য, এন্টিটিজ অবজেক্টিভ ফুলফিল হচ্ছে কিনা, এরপর একটা অ্যাসুরেন্স, রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করবে। হ্যাঁ, কিভাবে করবে, রিলায়েবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মাধ্যমে, ইফেক্টিভ অপারেশনের মাধ্যমে, এবং কমপ্লায়েন্স উইথ রেগুলেশনের মাধ্যমে। এটা আছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 115 নাম্বার পেজে। হ্যাঁ, ডেফিনেশনটা দেওয়া আছে। এখন দেখেন ডেফিনেশনটা আমাদের জানা প্রয়োজন। আর একটা কোশ্চেন একজন করেছেন, আমি আনসার দিব অবশ্যই। আগে আমরা এগুলো একটু শিখি। হ্যাঁ, বলতেছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 115 নাম্বার পেজে এই দোজ চার্জ উইথ গভর্নেন্স ম্যানেজমেন্টের কি দেয়া আছে, ডেফিনেশনটা দেয়া আছে। এখানে বলতেছে যে দোজ চার্জ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট বলতে কাদেরকে বোঝাবে, বলতেছে যে দ্য পিপল অফ দ্য কোম্পানি, কোম্পানির যারা স্ট্র্যাটেজিক ওভারসাইট দেখার দায়িত্বে থাকবে। অর্থাৎ কোম্পানির যে অবজেক্টিভ গুলো ফিক্স আপ করা হয়েছে, মিশন, ভিশন ফিক্স
করা হয়েছে এগুলো অ্যাচিভ করতেছে কিনা এইগুলো দেখার দায়িত্বে যারা থাকবে তাদেরকে বলতেছে কি বলতো, দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট। The people responsible for overseeing strategic oversight distinguished from management, which refers to the people responsible for conduct of the entity's operations. বলছে এই যে দোজ চার্জ উইথ গভর্নেন্স বা ম্যানেজমেন্ট, এদেরকে কাদের থেকে মানে আলাদা করেছে, ডিস্টিংগুইশ করেছে, বলেছে ম্যানেজমেন্ট থেকে। স্যার আপনি মিউট হয়ে গেছেন স্যার। স্যার আপনি মিউট হয়ে গেছেন স্যার। জি, এখন তো শোনা যাচ্ছে তাই না? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা জি ভাই, স্যার। তাহলে আপনারা কেউ একটু যদি কথা বলে যদি কেউ একটু মিউট করে দিয়েন, যদি কারো কোশ্চেন থাকেন হ্যান্ড রেইজ করেন, হাত তুলেন, আমি কোশ্চেনটা নিব, ঠিক আছে? আপাতত আপাতত আমরা করি, শেষ করি এটা, হ্যাঁ? আচ্ছা, তো দেখেন এই যে সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনে আমরা বলছিলাম দোজ চার্জেস গভর্নেন্স, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা ডিজাইনের দায়িত্বে থাকবে, ইমপ্লিমেন্টের দায়িত্বে থাকবে বা মেইনটেইন করার দায়িত্বে থাকবে। তাহলে এই দোজ চার্জেস গভর্নেন্স বা ম্যানেজমেন্ট কারা? আমরা দেখলাম যে যারা স্ট্র্যাটেজিক ওভারসাইট, হ্যাঁ, এইটা ওভারসি করার দায়িত্বে থাকবে, অর্থাৎ প্রতিষ্ঠানের যে মিশন ভিশন এগুলো ফিক্স আপ করা হয়েছে, এগুলোর দায়িত্বে যারা থাকবে তাদেরকে আমরা বলতেছি দোজ চার্জেস গভর্নেন্স। বলতেছে এই দোজ চার্জেস গভর্নেন্স থেকে ম্যানেজমেন্টকে আলাদা করা হয়েছে। তাহলে ম্যানেজমেন্ট কারা? যারা ডে টু ডে অপারেশনের সাথে যুক্ত থাকবে তাদের থেকে দোজ চার্জ উইথ গভর্নেন্সকে কি করেছে? আলাদা করেছে। কিন্তু ইন রিয়েলিটি আপনাদের বইয়েই দেখেন বলছে ইন রিয়েলিটি দিস ইজ this is distinguished from management, which refers to the people responsible for conduct of the entity's operation. হ্যাঁ, those charged with governance and management are often one and the same people, the company directors, acting is slightly different roles. বলছে বাট ইন রিয়েলিটিতে দেখা যায় এই দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট এরা একই ব্যক্তি। হ্যাঁ, সো আমরা থিওরিতে যেটাই পড়ি না কেন, থিওরিতে বলতেছে যে দোজ চার্জ উইথ গভর্নেন্স এবং ম্যানেজমেন্ট যারা ডে টু ডে অপারেশনের সাথে জড়িত তারা ভিন্ন ব্যক্তি, কিন্তু ইন রিয়েলিটি পরে বলতেছে যে এরা আসলে একই ব্যক্তি, স্লাইটলি ডিফারেন্ট রোল প্লে করে থাকে। তাহলে দুটো ডেফিনেশন আমরা দেখলাম, সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোলের এবং দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্টের। আমাদের এক্সাম আপনারা জানেন এই যে সার্টিফিকেট লেভেলের এক্সাম, এখানে এটা হবে এমসিকিউ বেসড কোশ্চেন, ঠিক কিনা? তো ধরেন এইখান থেকে যদি আমাদের এমসিকিউ আসে আমরা আনসার দিতে পারবো কিনা, ঠিক এইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। তো ধরেন যদি এই ইন্টারনাল কন্ট্রোল থেকে কি আসে বলেন তো, এমসিকিউ আসে, আমি কয়েকটা এমসিকিউ এর কথা বলি, দেখি আমরা আনসার দিতে পারি কিনা। এভাবে বলল যে ইন্টারনাল কন্ট্রোল এইটা তো একটা সিস্টেম, এইটা ডিজাইন ইমপ্লিমেন্ট বা মেইনটেইন করার দায়িত্বে কারা থাকবে? এতে বলল দোজ চার্জ উইথ গভর্নেন্স, বিতে বলল ম্যানেজমেন্ট, সিতে বলল আদার কি পার্সোনেল, ডিতে বলল অ্যাবাভ অল। তিনোটা স্যার, অ্যাবভ অল স্যার। অ্যাবভ হবে, তিনটা হবে। রাইট, তাহলে আনসারটা হবে অ্যাবাভ অল। হ্যাঁ, এরপরে বলল যে এই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, হ্যাঁ, এই ডিজাইন ইমপ্লিমেন্ট বা মেইনটেইনের দায়িত্বে যে দোজ চার্জ উইথ গভর্নেন্স আছে, তাহলে এদের অবজেক্টিভটা কি, কি ধরনের অ্যাসুরেন্স তারা প্রোভাইড করবে? এক নম্বরে বললো এটা কি রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করবে তারা, না লিমিটেড অ্যাসুরেন্স, স্যার রিজনেবল। অ্যাবসলিউট অ্যাসুরেন্স?
রাইট, রিজনেবল অ্যাসুরেন্স তারা Reasonable, প্রোভাইড করে। reasonable assurance. হ্যাঁ, রাইট। তো এরপরে বলতে পারে যে তারা কিভাবে এটা এই রিপোর্টিংটা করবে, হ্যাঁ, কিভাবে তারা বলবে যে ইন্টারনাল কন্ট্রোল যেটা ইমপ্লিমেন্ট করেছে এইটা এন্টিটিস অবজেক্টিভ গুলো ফুলফিল করেছে। হ্যাঁ, তো বলছে কি কি উপায়ে হতে পারে। এক নম্বরে বললো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মাধ্যমে, দুই নম্বরে বললো অপারেশন ইফেক্টিভ এন্ড এফিসিয়েন্সি অফ অপারেশনের মাধ্যমে, এবং তিন নম্বরে বললো কমপ্লায়েন্স অফ লজ এন্ড রেগুলেশন। চার নম্বরে বললো অ্যাবাভ অল, পাঁচ স্যার নম্বরে অ্যাবাভ বললো অল, নান অফ দ্য অ্যাবাভ। above all. above all sir, above all sir. অ্যাবাভ অল। আচ্ছা, এর এর বাইরে আবার ধরেন এই ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনটা দিয়ে বলতে পারে এটা কিসের ডেফিনেশন, এটা কি ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন, এটা কি অডিটের ডেফিনেশন, এটা কি ইন্টারনাল অডিটের ডেফিনেশন, বা কি নান অফ দ্য অ্যাবাভ, কোনোটাই না। কোনটা হতে পারে? স্যার ইন্টারনাল কন্ট্রোল। Internal control. ঠিক আছে, তাহলে Internal যেভাবে control. কোশ্চেন আসুক না কেন, আমরা যদি সঠিকভাবে পড়ি প্রত্যেকটা বিষয় আমরা আনসার দিতে পারবো। তো আমি যেটা বলেছিলাম যে আমি চেষ্টা করব আপনাদের বইয়ের প্রত্যেকটা টপিকস আলোচনা করার। সো আপনারা অ্যাসুরেন্স বইটা সাথে রাখবেন, এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটা টপিকস, হ্যাঁ, ইনক্লুডিং এক্সাম্পল যা আছে সবই আমরা আলোচনা করব, কোনো টপিকসই আমি বাদ দিব না। হ্যাঁ, তাহলে আমরা 115 নম্বর পেজে সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোল এর ডেফিনেশনটা দেখলাম। ঠিক তারপরেই আমরা দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্টের ডেফিনেশন দেখলাম পেজ নাম্বার 115-তে। হ্যাঁ, এখন দেখেন আপনাদের বইয়ে একটা এক্সাম্পল দেয়া আছে পেজ নাম্বার 115, কোম্পানি অবজেক্টিভ। বলছে কোম্পানি হ্যাজ ভ্যারিয়াস অবজেক্টিভস। কি কি অবজেক্টিভ হতে পারে? টু এনশিওর দ্যাট ইট রিপোর্টস ইটস ফাইন্যান্সিয়াল পজিশন কারেক্টলি টু দা শেয়ার হোল্ডার। বলতেছে যে যারা শেয়ার হোল্ডার আছে এদেরকে এদেরকে প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল পজিশনটা তারা কিভাবে, বলছে কারেক্টলি এই ইনফরমেশন গুলো তারা কি করে বলেন তো প্রোভাইড করবে, যাতে তারা তাদের ইকোনমিক ডিসিশনটা নিতে পারে। যেহেতু তারা এখানে ইনভেস্টর, তারা প্রপারলি ইকোনমিক ডিসিশনটা নিতে পারে। সেকেন্ডটা বলছে টু এনশিওর দ্যাট ইট অপারেটস ইফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্ট। সেকেন্ডটা বলছে যে কোম্পানির যে অপারেশনটা এটা ইফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি অপারেট করতেছে কিনা। যদি ইফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি অপারেট না করে, তাহলে প্রতিষ্ঠানের দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট যে অবজেক্টিভ ফিক্স আপ করেছে এই অবজেক্টিভ কি ফুলফিল হবে? হবে না। এবং লাস্টেরটা বলছে যে টু এনশিওর দ্যাট ইট কমপ্লাইজ উইথ অ্যাপ্লিকেবল লজ অ্যান্ড রেগুলেশন। প্রতিষ্ঠানের যে সমস্ত আইন কানুন মেনে তার ব্যবসা পরিচালনা করার কথা, অপারেট করার কথা, সেগুলো মেনে সে কি করতেছে, ব্যবসা পরিচালনা করতেছে। এইটা একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছে, তিনটা অবজেক্টিভের কথা এখানে বলেছে। এখন দেখেন যদি আপনার প্রতিষ্ঠান দেশের প্রচলিত আইন কানুন মেনে না চলে তাহলে কি করতে পারে? পেনাল্টি ইম্পোজ করতে পারে, অথবা আপনার বিজনেসটাকে কি করতে পারে বলেন তো, সিজ করে দিতে পারে। এখান থেকে কোশ্চেন আসতে পারে, বলতে পারে কোম্পানির কি কি অবজেক্টিভস গুলো ফুলফিল করবে ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে। এগুলো তো আমরা পড়েছি, তিনটা অবজেক্টিভ, তাই না? রিলায়েবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ইফেক্টিভ অ্যান্ড এফিসিয়েন্সি অফ অপারেশন, এবং লাস্টেরটা বলছে কমপ্লায়েন্স উইথ লজ অ্যান্ড রেগুলেশনস। এটা ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদের বইয়ে দিয়েছে পেজ নাম্বার 115-তে। এখন আমরা দেখব রিজন ফর ইন্টারনাল কন্ট্রোলস। ইন্টারনাল কন্ট্রোলসটা কেন আমরা ইমপ্লিমেন্ট করব, রিজন গুলো কি কি। এখানে তিনটা রিস্কের, তিনটা রিজন, তিনটা কারণের কথা বলেছে। কি কি? এক নাম্বার বলেছে মিনিমাইজিং দা কোম্পানিজ বিজনেস রিস্ক। আমরা ইন্টারনাল কন্ট্রোলসটা ইমপ্লিমেন্ট করব বা মেইনটেইন করব কেন? কোম্পানির যে বিজনেস রিস্ক গুলো আছে সেটা যাতে মিটিগেট করতে পারি, মিনিমাইজ করতে পারি, অথবা এলিমিনেট করতে পারি। এটা একটা রিজন। এখন আমাদের জানা প্রয়োজন
বিজনেস রিস্ক গুলো কি। আমরা একটু পরেই বিজনেস রিস্ক এর ইন ডিটেলস আলোচনা করব, তখন আমরা বিজনেস রিস্ক এর ডেফিনেশন এবং অন্যান্য বিষয়গুলো আলোচনা করব। আপাতত আমরা জানি ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করার কারণগুলো কি কি, রিজন গুলো কি। এক নাম্বার বলেছে মিনিমাইজ দ্য কোম্পানিজ বিজনেস রিস্ক। কোম্পানির যে বিজনেস রিস্ক গুলো আছে এইটা আমরা কি করতে পারি, যাতে মিনিমাইজ করতে পারি, এলিমিনেট করতে পারি, অথবা কি করতে পারি বলেন তো, রিডিউস নাকি করতে পারি। সেকেন্ডটা বলতেছে যে এনশিওর দ্য কন্টিনিউইং ইফেক্টিভ ফাংশনিং অফ দ্য কোম্পানি। কোম্পানির যে অপারেশন গুলো আছে এটা ইফেক্টিভলি কি চলতেছে বলেন তো, অপারেট করতেছে। যদি কোম্পানির অপারেশনটা ইফেক্টিভলি বা এফিসিয়েন্টলি অপারেট না করে, তাহলে ওই প্রতিষ্ঠানের দোজ চার্জ উইথ গভর্নেন্স বা ম্যানেজমেন্ট যে অবজেক্টিভ ফিক্স আপ করেছে সেই অবজেক্টিভ তারা কি করতে পারবে না বলেন তো, অ্যাচিভ করতে পারবে অ্যাচিভ করতে না। পারবে না। রাইট। এবং স্টেটটা বলতে যে এনশিওর দ্য কোম্পানি কমপ্লাইজ উইথ রিলিভেন্ট লজ অ্যান্ড রেগুলেশন। অর্গানাইজেশনের জন্য যে সমস্ত আইন কানুন প্রযোজ্য, সেই আইন কানুনগুলো মেনেই প্রতিষ্ঠান তার ব্যবসা পরিচালনা করতেছে কিনা। যদি না করে তাহলে কি হবে, অর্গানাইজেশনের কে পেনাল্টি ইম্পোজ করতে পারে বা বিজনেস সিজ করতে পারে। এই তিনটা কারণের কথা বলছে রিজন ফর ইন্টারনাল কন্ট্রোলস, কেন আমরা ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করব। সো এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ এরিয়া। আপনারা দেখবেন যখন রিটেন বেস এক্সাম ছিল, এই রিটেন বেস এক্সামের কোশ্চেন গুলো হয়তো আপনারা ওয়েবসাইটে পেতে পারেন আইসিএবির। এই অংশগুলো থেকে বারবার কোশ্চেন আসছে, যেহেতু চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 9 এখান থেকে প্রায় 20% উপর মার্কস আসবে। এই রিজন ফর ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন, দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট ডেফিনেশন, এইখান থেকে রিটেন বেস যখন লিখিত এক্সাম ছিল তখন কোশ্চেন আসতো। এটা কেন আপনাদেরকে দেখতে বললাম, কারণ আপনারা একটা ধারণা পাবেন কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, আগে লিখতে হতো, এখন আপনি এমসিকিউ দিবেন, তাই তো? পার্থক্যটা হলো এমসিকিউ আর আগে হলো লেখা, কিন্তু কোশ্চেনের প্যাটার্ন বা ডিজাইন তো একই হওয়ার কথা, একই জায়গা থেকে আসার কথা। তো দেখেন রিজন ফর ইন্টারনাল কন্ট্রোলস কয়টা বললো, এখানে তিনটা রিজনের কথা বলছে। আমি আবারও রিপিট করছি, পেজ নাম্বার 115 115 নাম্বার পেজে দেওয়া আছে। কি দেওয়া আছে? তিনটা রিজনের কথা। এক নাম্বার বলছে কোম্পানির যে বিজনেস রিস্ক গুলো আছে সেটা মিনিমাইজ করবে বা এলিমিনেট করবে, এটা একটা অবজেক্টিভ। সেকেন্ডটা বলছে কোম্পানির যে অপারেশন গুলো আছে এটা প্রপারলি ইফেক্টিভলি অপারেট করতেছে। আর থার্ড যেটা, সেটা বলতেছে যে কোম্পানির জন্য যে সমস্ত আইন কানুন প্রযোজ্য, যে সমস্ত লজ অ্যান্ড রেগুলেশন গুলো প্রযোজ্য, সেই সমস্ত আইন কানুন গুলো কি হবে বলেন তো, অর্গানাইজেশন সঠিকভাবে মেনে চলতেছে কি না। এই তিনটা রিজনের কথা এখানে বলেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এগুলো অবশ্যই মার্ক করে রাখেন। এই কি পয়েন্ট গুলো আপনারা অবশ্যই একটু মেমোরাইজ করবেন, যাতে এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসলে আমরা কোশ্চেনের আনসার গুলো দিতে পারি। তিনটা এখানে বলছি। এখানে বলেছে, তাই তো? সরি। তো যাই হোক, আমরা আপনার সাথে আলোচনা করলাম ইন্টারনাল কন্ট্রোলস এর ডেফিনেশনটা, দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট ডেফিনেশন, এবং ইন্টারনাল কন্ট্রোলের রিজন গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, যেটা আছে বইয়ের পেজ নাম্বার 115 115 নাম্বার পেজে দেওয়া আছে। এরপর আসেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 116 116 নাম্বার পেজে একটা ওয়ার্ড এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পল পড়তে হবে। হ্যাঁ, এটা আমি পড়াই দিব। এমসিকিউ কোশ্চেন যে কোনো জায়গা থেকে আসতে পারে, এই এক্সাম্পল থেকেও কোশ্চেন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ এরিয়া। যখন রিটেন বেস এক্সাম ছিল তখন কিন্তু এই সমস্ত জায়গা বিভিন্ন এক্সাম্পল থেকে কিন্তু কোশ্চেন আসতো, এখনো আসার সম্ভাবনা আছে। দেখেন পেজ নাম্বার 116 116 নাম্বার পেজে ফেয়ার ফুড কোম্পানি একটা এক্সাম্পল এখানে দিয়েছে। বলতেছে ফেয়ার ফুড একটা কোম্পানি ইজ এ ফুড ম্যানুফ্যাকচারার।
ফেয়ার ফুড কোম্পানি কি করে? ফুড ম্যানুফ্যাকচার করে থাকে। পেজ নাম্বার 116, কনটেক্সট এক্সাম্পল ফেয়ার ফুড কোম্পানি, এটা আলোচনা করতেছি। এখানে বলছে, দেখেন বলছে যে ফেয়ার ফুড কোম্পানি ইজ এ ফুড ম্যানুফ্যাকচারার। ফেয়ার ফুড কোম্পানি কি করে? ফুড ম্যানুফ্যাকচার করে থাকে। It is subject to a great number of health and safety regulations and therefore must have significant internal controls surrounding the food preparation areas. বলতেছে ফেয়ার ফুড একটা কোম্পানি, এই ফেয়ার ফুড কোম্পানি কি করে? ফেয়ার ফুড কোম্পানি ফুড ম্যানুফ্যাকচার করে। যেহেতু ফুড ম্যানুফ্যাকচার করে, এর গ্রেট নাম্বার অফ হেলথ অ্যান্ড সেফটি রেগুলেশন আছে। অর্থাৎ আপনি যদি ফুড প্রিপেয়ার করতে চান তাহলে বিভিন্ন আইন কানুন মেনে কমপ্লাই করে আপনাকে এই ফুড ম্যানুফ্যাকচার করতে হবে। সো বলছে ইফ দিস, ওকে, তারপর বলছে এন্ড দেয়ারফর মাস্ট হ্যাভ সিগনিফিকেন্ট ইন্টারনাল কন্ট্রোল সারাউন্ডিং দা ফুড প্রিপারেশন এরিয়াস। বলতেছে যে এই যে ফুড প্রিপেয়ার করবেন এইটার জন্য আপনাকে বিভিন্ন আইন কানুন মেনে চলতে হবে, এবং এটা আপনি মানতেছেন কিনা তার কারণে একটা ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করতে হবে, তাই তো? আমি আবারও রিপিট করি, বলছে ফেয়ার ফুড কোম্পানি যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, it is subject to a food manufacturing company, it is subject to a great number of health and safety regulations. একে অনেক হেলথ অ্যান্ড সেফটি রেগুলেশন মেনে চলতে হবে। therefore must have, অবশ্যই, significant internal control surrounding the food preparation areas. যেখানে ফুড প্রিপেয়ার করা হবে সেখানে অবশ্যই ইন্টারনাল কন্ট্রোলস স্ট্রংলি ইমপ্লিমেন্ট করতে হবে, যাতে কি হয়, সে যে সমস্ত নিয়ম কানুন মেনে ফুড প্রিপেয়ার করার কথা সেই নিয়ম কানুন মেনেই কি করতেছে? ফুড প্রিপেয়ার করতেছে। ইফ দিস কন্ট্রোলস ওয়ার সিরিয়াসলি ব্রিচড, যদি এই কন্ট্রোল গুলো সঠিকভাবে না মানা হয় বা ভেঙে পড়ে, কি বলছে? ফেয়ার ফুড কোম্পানি উড বি ফোর্স টু সিজ অপারেশন। কি বলছে? বলছে ফেয়ার ফুড কোম্পানি উড বি ফোর্সড টু সিজ অপারেশন। তাকে ফোর্স করা হতে পারে যে আপনি আপনার বিজনেসটা বন্ধ করে দিতে হবে, কারণ আপনার যে সমস্ত আইন কানুন মেনে ফুড প্রিপেয়ার করার কথা আপনি সেগুলো মেনে ফুড প্রিপেয়ার করেন নাই। The primary objective of each internal control might focus on a particular operation. বলছে the primary objective of each internal control, প্রত্যেকটা ইন্টারনাল কন্ট্রোলের একটা প্রাইমারি অবজেক্টিভ থাকে, সেটা কি বলছে? মিটিগেট, ইন্টারনাল কন্ট্রোল মিটিগেট ফোকাস অন পার্টিকুলার অপারেশন। ওই পার্টিকুলার অপারেশনের উপর তার কি থাকে? বলতো ফোকাস থাকে। হ্যাঁ, আমরা ইন্টারনাল কন্ট্রোলস দেখবো চ্যাপ্টার 6 থেকে চ্যাপ্টার 8 পর্যন্ত, সেপারেট কয়েকটা ইন্টারনাল কন্ট্রোল দেখবো, তখন আপনারা দেখতে পারবেন একটা পার্টিকুলার অপারেশনকে টার্গেট করে এর উপর তারা কি করছে? ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করেছে, সেটাই বলতেছে। ফর এক্সাম্পল দ্যাট all personnel must wear protective clothing. প্রত্যেকটা পার্সোনেল যারা প্রিপেয়ার করবে তারা কি পরবে? ক্লথ। হ্যাঁ, প্রোটেক্টিভ ক্লথ কি করবে? পরবে। when operating machinery, however, the ultimate objective is to ensure that operation of the company continue. বলছে আলটিমেট অবজেক্টিভটা হলো তাদের অপারেশনটা যাতে স্মুথলি অপারেট করে। সো কি করবে? যখন ফুড প্রিপেয়ার করবে তখন তারা অবশ্যই প্রোটেক্টিভ ক্লথ পরে নেবে। ইফ দ্য প্রোটেক্টিভ ক্লথিং ওয়াজ নট ওন and hair or other items such as jewelry from staff fell into the food, the company might be forced to stop operation. বলতেছে যে যদি আপনি প্রোটেক্টিভ ক্লথ না পরেন তাহলে কি হতে পারে? হেয়ার অর জুয়েলারি, হ্যাঁ, যে কোনো আইটেম স্টাফদের কি করতে পারে? ফুডের ভেতর পড়তে পারে, এবং আপনার অপারেশনটা কি করতে পারে? গভর্নমেন্ট এজেন্সিস কি করতে পারে? বন্ধ সিজ করতে পারে। করতে পারে বা বন্ধ করতে পারে।
তাহলে দেখেন আমরা খুব সুন্দর মানে আমরা এক্সাম্পলটা পড়লাম, পেজ নাম্বার 116, 116 নাম্বার পেজে ফেয়ার ফুড কোম্পানির কি আছে বলেন তো? একটা এক্সাম্পল দেয়া আছে। এই এক্সাম্পল থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। খুব ছোট্ট আকারে এই ফেয়ার ফুড কোম্পানির একটা বর্ণনা দিল, বললো ফেয়ার ফুড কোম্পানি একটি ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেফটি রেগুলেশন মেনে চলতে হয়। হ্যাঁ, তো এই হেলথ অ্যান্ড সেফটি রেগুলেশন যে তার সে মেনে চলতেছে, এটার জন্য তার কি কি করা প্রয়োজন, ঠিক আছে? এটার জন্য তারা ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করবে কি করবে না। হ্যাঁ, যদি ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করে তাহলে তারা পার্টিকুলার অপারেশনকে ফোকাস করবে কি না। সাথে এগ্রি করেন কি করেন না, ইয়েস আর নো। কি হবে আনসার বলেন তো? ইয়েস। রাইট, ইয়েস স্যার। রাইট। তো এইভাবে এই এক্সাম্পলটা তুলে দিতে পারে, তুলে দিয়ে এখান থেকে আপনাকে কোশ্চেন করতে পারে আর কি। যাই হোক, আমরা ফেয়ার ফুড কোম্পানির ডেফিনেশনটা দেখলাম। এই ফেয়ার ফুড কোম্পানি ডেফিনেশনটা দেয়া আছে, সরি, ফেয়ার ফুড কোম্পানি এক্সাম্পল, এই এক্সাম্পলটা আমরা পেয়েছি পেজ নাম্বার 116, 116 নাম্বার পেজে দেওয়া আছে। আচ্ছা, অনেকেই মেসেজ দিচ্ছেন, স্ক্রিনের উপর দাগ চলে আসতেছে। হ্যাঁ, সবাই একটু অ্যাওয়ার্ড থাকেন। হ্যাঁ, আমি আবারও আহ, আমার স্লাইডটা ওপেন করতেছি, তাহলে স্ক্রিনের উপরে যে দাগগুলো এগুলো চলে যাবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? ইয়েস স্যার। এখনো ওকে, ইয়েস স্যার, এখন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এরপর আমরা আলোচনা করব আপনাদের বইয়ের পেজ নাম্বার 116, 116 নাম্বার পেজ। এই 116 নাম্বার পেজে লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোলস, এই ইন্টারনাল কন্ট্রোলের যে লিমিটেশন, এইগুলো নিয়ে আপনাদের সাথে আমি একটু আলোচনা করব। আমি আবার বলছি, পেজ নাম্বার 116, 116 নাম্বার পেজে লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোলস অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া আপনাদের জন্য। এক্সামে এখান থেকে কোশ্চেন আসতে পারে। কি কি লিমিটেশনের কথা বলেছে? বলছে ইন্টারনাল কন্ট্রোলস হ্যাভ সাম লিমিটেশন, ইন আদার ওয়ার্ড দ্য রিস্ক টু দ্য বিজনেস অফ অপারেটিং ক্যান নট বি এলিমিনেটেড এন্টায়ারলি। বলতেছে যে ইন্টারনাল কন্ট্রোল আপনি ইমপ্লিমেন্ট করতেছেন বিজনেস রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য বা এলিমিনেট করার জন্য, বাট আপনি ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করলেও কিছু রিস্ক থেকে যেতে পারে, কারণ ইন্টারনাল কন্ট্রোলেরও কিছু লিমিটেশন আছে। বলছে the risks to the business of operating cannot be eliminated entirely. তো এই লাইনটা থেকেও চাইলে আপনার নলেজ টেস্ট করতে পারে, একটা এমসিকিউ আসতে পারে। বলতে পারে the risks to the business of operating cannot be eliminated entirely, এইটার সাথে আপনি একমত কি একমত না, ইয়েস আর নো? কি হবে আনসার ভাই বলেন তো? ইয়েস। ইয়েস স্যার। ইয়েস। ইয়েস স্যার। যে আছে কোথায়? পেজ নাম্বার 116, 1.3 লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোলস এর একেবারে প্রথমেই। হ্যাঁ, সো আপনারা সবাই বইটা সাথে রাখেন। এখানে 1 নাম্বার লিমিটেশনের কথা বলছে হিউম্যান এলিমেন্ট। হিউম্যান এলিমেন্ট আপনার জন্য একটা লিমিটেশন। সেকেন্ডটা বলছে কলিউশন, এবং থার্ড বলতেছে আনইউজুয়াল ট্রানজেকশনস। তো হিউম্যান এলিমেন্ট কেন লিমিটেশন? বলছে যে মোস্ট কন্ট্রোলস ক্যান অনলি ফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পিপল দ্যাট আর ইমপ্লিমেন্টিং দেম। তো এই যে ইন্টারনাল কন্ট্রোলস ডিজাইন করতেছে, এটা করতেছে, ডিজাইন করতেছে কে? দো চার্জ উইথ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজ। বাট এটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কার? কারা এটা মেনে চলবে? যারা প্রতিষ্ঠানে কাজ করতেছে, এমপ্লয়ি, হিউম্যান রিসোর্স, তাই তো? সেটাই বলতেছে যে মোস্ট কন্ট্রোলস ক্যান অনলি ফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পিপল দ্যাট আর ইমপ্লিমেন্টিং দেম। যারা ইমপ্লিমেন্ট করবে, হ্যাঁ, তাদের কথা বলতেছে হিউম্যান রিসোর্স। প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্সটা এই ইন্টারনাল কন্ট্রোলস গুলো কি করবে বলেন তো? ইমপ্লিমেন্ট করবে বা মেনে চলবে। কন্ট্রোলস আর নট নেসেসারিলি ফুল প্রুফ ইফ
a human being make a mistake implementing a control, then the control might be ineffective. বলতেছে যারা ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্টের দায়িত্বে থাকবে তারা যদি ভুল করে, তাহলে এই ইন্টারনাল কন্ট্রোলটা কি ইফেক্টিভ থাকবে না ইনইফেক্টিভ হয়ে যাবে? ইনইফেক্টিভ ইনইফেক্টিভ হয়ে হয়ে যাবে। যাবে। ইনএফেক্টিভ হয়ে যাবে। এই ইনএফেক্টিভ জন্য হয়ে যাবে। বলতেছি এটা একটা লিমিটেশন। Another problem for companies associated with human element of controls is that of the intention of the people using of them. যারা এটা ইউজ করবে তাদের ইন্টেনশনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছে কেন? বলছে কন্ট্রোল সাচ অ্যাজ কিপিং ইউর কম্পিউটার পাসওয়ার্ড সিক্রেট, বলছে যে আপনাকে যে কম্পিউটারটা ইউজ করতেছেন এটার পাসওয়ার্ড আপনাকে দেয়া হলো, এটা আপনি সিক্রেট রাখবেন, এটা কারোর সাথে শেয়ার করবেন। রিলাই অন দ্য ইন্টিগ্রিটি অফ দ্য পিপল, আপনার ইন্টিগ্রিটির উপর রিলাই করতেছে অর্গানাইজেশন, আপনার অনেস্টির উপর, ঠিক কিনা, ইন্টিগ্রিটির উপর, যে আপনাকে যে পাসওয়ার্ড দেওয়া হচ্ছে এটা আপনি কারোর সাথে কি করবেন না, শেয়ার করবেন। Being asked to implement them, if people do not understand the importance or relevance of the control, they may less inclined adhere to it. যদি এখন আপনি ইনক্লাইন্ড না থাকেন, হ্যাঁ, প্রতিষ্ঠানের যে সমস্ত ইন্টারনাল কন্ট্রোলস এর কথা বলতেছে ইমপ্লিমেন্ট করতে হবে, সেইটার প্রতি যদি আপনি ইনক্লাইন্ড না থাকেন, তাহলে এটা কি হবে না বলেন তো, ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট হবে না। অর্থাৎ আপনাকে বলা হলো অর্গানাইজেশন যে পাসওয়ার্ডটা দিয়েছে আপনার যে কম্পিউটারের, এটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না, কিন্তু আপনি যদি কারোর সাথে শেয়ার করেন তাহলে ইন্টারনাল কন্ট্রোলসটা কি হয়ে গেল বলেন তো, ইনইফেক্টিভ হয়ে গেল। কোনো আনঅথরাইজড ব্যক্তি আপনার রিসোর্সে কি নেবে বলেন তো, এন্ট্রি নিবে, এবং আপনার তথ্য কি হতে পারে বলেন তো, সে ড্যামেজ করতে পারে অথবা ক্রুশিয়াল ইনফরমেশন গুলো সে নিয়ে নিতে পারে, ঠিক কিনা? এই জন্য বলতেছে হিউম্যান এলিমেন্ট লিমিটেশন, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোলস এর দায়িত্বে থাকবে ওই প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্স। এই হিউম্যান রিসোর্স যদি কোনো ভুল করে তাহলে ইন্টারনাল কন্ট্রোলসটা ইনইফেক্টিভ হতে পারে। যদি তারা তাদের ইন্টিগ্রিটি বা অনেস্টি না মানে, হ্যাঁ, অর্থাৎ তাদেরকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে বা যে কাজ করতে বলা হচ্ছে সেটা যদি সে না করে। এক্সাম্পল স্বরূপ দিয়েছে যে আপনি কম্পিউটারের পাসওয়ার্ড কি করতে পারবেন না, কারোর সাথে শেয়ার করতে পারবেন না, সিক্রেট রাখবেন, বাট এটা যদি শেয়ার করে দেয় তাহলে ইন্টারনাল কন্ট্রোলসটা কি হয়ে যাবে বলেন তো, ইনইফেক্টিভ হয়ে যাবে। সো বলতেছে ইন্টারনাল কন্ট্রোলস এর একটা লিমিটেশন হলো এই হিউম্যান এলিমেন্ট। সেকেন্ডটা বলতেছে কলিউশন হিউম্যান এলিমেন্টের মতো একটা লিমিটেশন ইন্টারনাল কন্ট্রোলস এর। আপনাদের বইয়ে যে এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পল যাওয়ার আগে আমি একটু বলি কলিউশনটা কি। কলিউশন হলো যখন একাধিক ব্যক্তি মিলে কোনো এরর অথবা ফ্রড করবে। ধরেন একটা ডিপার্টমেন্টে 3জন ব্যক্তির দায়িত্বে আছে, পারচেজ ডিপার্টমেন্টেই ধরেন, কেউ একজন ব্যক্তি পারচেজ রিকুইজিশন প্রিপেয়ার করবে, কেউ একজন রিকমেন্ড করবে, কেউ একজন অ্যাপ্রুভ করবে। সো যদি 3জন ব্যক্তি মিলে একসাথে কোনো ফ্রড করে, হ্যাঁ, তাহলে সেইটাকে বলতেছে কলিউশন। হ্যাঁ, তো যদি সবাই মিলে কোনো ফ্রড করে বা এরর করে, এইটা ডিটেক্ট করা কি খুব সোজা কাজ, কষ্টসাধ্য ব্যাপার কিনা? হ্যাঁ, 3জনের দায়িত্বে আছে, 3জন মিলেই যদি কোনো কি করে বলেন তো, ফ্রড করে বা এরর করে, তো এখানে বলতেছে যে এই কলিউশনটাও কি একটা লিমিটেশন। আপনাদের বইয়ে যেটা আছে এক্সাম্পল বলছে স্টাফ মেম্বার্স মে ওয়ান্ট টু ওভাররাইড অর অ্যাভয়েড কন্ট্রোলস ইন অর্ডার টু ডিফ্রড দ্য কোম্পানি। তারা কি করতে পারে, ওভাররাইড করতে পারে অথবা অ্যাভয়েড করতে পারে কন্ট্রোল। আপনাকে যে কন্ট্রোলস ফলো করার কথা সেগুলো আপনি করলেন না, আপনি অ্যাভয়েড করলেন। Controls may be bypassed very effectively and secretly by 2 or more people working together. ওই যে যেটা আমি বোঝাচ্ছিলাম সেইটাই বলছে যে 2 or more people working together, তারা যদি কি করে, বাইপাস করে ভেরি ইফেক্টিভলি এবং সিক্রেটলি, খুবই গোপন ভাবে যদি তারা কি করে বাইপাস করে, মানলো না, তাই না,
সেইটাকে বলতেছে কলিউশন বা কলিউডিং দা ফ্রড। সো এই কলিউশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলিউশনের ক্ষেত্রে কি হয় বলেন তো, ইন্টারনাল কন্ট্রোলের একটা লিমিটেশন বলতেছে। আপনারা অ্যাসুরেন্স বই পড়তে গেলে বিভিন্ন সময় এই কলিউশন কথাটা আসবে। সো আমি এই জন্য ইন ডিটেলস কলিউশনটা নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, তো যাই হোক, আমরা দেখলাম লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোলস, এটাকে বলতেছে হিউম্যান এলিমেন্ট, আর একটাকে বলতেছি আমরা কলিউশন, এবং লাস্টেরটা বলতেছে আনইউজুয়াল ট্রানজেকশনস। আনইউজুয়াল ট্রানজেকশন কি? বইয়ের এক্সাম্পলে যাওয়ার আগে আমরা একটু বুঝি আনইউজুয়াল কাকে বলতেছে। সাধারণত ইন্টারনাল কন্ট্রোলস যেগুলোর কথা আমরা বলতেছি একটা প্রতিষ্ঠান ইমপ্লিমেন্ট করবে, এটা একটা রুটিন ডেটার উপর ভিত্তি করে, পাস্ট ইনফরমেশনের উপর ভিত্তি করে তারা ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করে থাকে। একটা রুটিন, প্রতিদিন যে কাজ হচ্ছে এইটার উপর ভিত্তি করে একটা ইন্টারনাল কন্ট্রোলস তারা কি করে, এই কন্ট্রোল ইমপ্লিমেন্ট করে। বাট যদি রুটিন এই কাজের বাইরে কোনো কিছু ঘটে, কোনো ট্রানজেকশন হয়, সেইটা এই ইন্টারনাল কন্ট্রোল কি অ্যাড্রেস করতে পারবে কি পারবে না, কি মনে হয় আপনার? কারণ যেহেতু রুটিন ওয়ার্কের উপর বেস করে এটা করা হয়েছে, রুটিন পারবেন না স্যার, ওয়ার্কের বাইরে যদি কোনো কিছু হয়, তাহলে সেটাকে অ্যাড্রেস করতে পারবে কি পারবে না? জি না, পারবেন না পারবে না স্যার। স্যার। পারবে না স্যার। ওইটাকেই বলতেছে আনইউজুয়াল ট্রানজেকশন। ইউজুয়াল ট্রানজেকশনের বাইরে যদি কোনো ট্রানজেকশন হয়, সেটাকে বলতেছে আনইউজুয়াল ট্রানজেকশন। তো আনইউজুয়াল ট্রানজেকশনও ইন্টারনাল কন্ট্রোলস এর জন্য একটা লিমিটেশন। এখন দেখি আপনাদের বইয়ের এক্সাম্পলে কি বলা আছে। স্যার আমি একটা কোশ্চেন করতে পারি স্যার? আচ্ছা, কোশ্চেন গুলো আমি নিব, একটু শেষ করি, এটা শেষ করে আপনার কোশ্চেনটা নিচ্ছি। হ্যাঁ, আনসার জি দিব, স্যার। কোনো সমস্যা নেই। বলছে লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোলস ইজ দ্যাট দে আর জেনারেলি ডিজাইন টু ডিল উইথ হোয়াট নর্মালি অর রুটিনলি হ্যাপেন্স ইন এ বিজনেস। যেটা আমি বলতেছিলাম, যেটা রুটিনলি অর কি বলেন তো normally happens in a business. However, it may be the case that an unusual transactions may occur which does not fit into the normal routines, in which case standard controls may not be relevant to the unusual transactions, and hence mistake may be made in relation to the unusual transactions. আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেইটাই ওরা এখানে বর্ণনা করেছে। সো একটা রুটিন ট্রানজেকশনের বাইরে যদি কোনো কিছু হয়, সেটাও আমার জন্য কি হবে বলেন তো, লিমিটেশন। যেহেতু আমরা লিমিটেশন পড়তেছি, তো ইন্টারনাল কন্ট্রোলের মোট কয়টা লিমিটেশনের কথা এখানে বলেছে বলেন তো ভাই? স্যার তিনটা। তিনটা। একটা বলেছে হিউম্যান এলিমেন্ট, একটা বলেছে কলিউশন, Pollution, আর একটা বলেছে unusual, unusual। আনইউজুয়াল ট্রানজাকশন। এখান থেকে কোশ্চেন আসতে পারে, বলতে পারে ইন্টারনাল কন্ট্রোলস এর লিমিটেশন গুলো কি কি। এতে বললো কলিউশন, বিতে বললো আনইউজুয়াল ট্রানজেকশনস, সিতে বললো এ অ্যান্ড বি, ডিতে বললো নান অফ দ্য অ্যাবভ। কোনটা হবে? স্যার স্যার এ এন্ড বি। and B. যাক, আপনারা এই যে আনসার গুলো দিতে পারতেছেন, কারণ আপনি এখন পড়লেন, আপনাদের সামনে বই আছে আমি বিশ্বাস করি, এবং বই থেকেই তো আমি পড়াচ্ছি, ঠিক কিনা? তো এইভাবে প্রত্যেকটা টপিক যদি আপনি পড়তে পারেন বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত, আমার বিশ্বাস আপনার প্রিপারেশনটা সঠিক হবে এবং আপনি এক্সাম সঠিকভাবে কি দিতে পারবেন, অ্যাটেন্ড করতে পারবেন আর কি। যাই হোক, এখন কেউ একজন একটা কোশ্চেন করতেছিলেন, আর একজন একটা কোশ্চেন করেছে, ওটার আনসার আমি এখনো দেইনি, আমি দিব, কোনো সমস্যা নাই। কোশ্চেনটা কি একটু শুনি ভাই, বলেন প্লিজ। জি বলেন কোশ্চেনটা। শুনতে পাচ্ছি না, কোশ্চেন কি বলবেন? স্যার আমি একটা কোশ্চেন বলতে পারি? স্যার জি জি বলেন। স্যার আমার হয়েছে যে রুমের কারেন্টটা চলে গেছিল, যার ফলে আমি কলিউশনটা বুঝতে পারিনি স্যার। যদি একটু কাইন্ডলি কলিউশনটা একটু আরেকবার বলতেন। আচ্ছা, আবার রিপিট করব। কলিউশন, কলিউশন বলতেছে একটু যে, সুবিধা হতো স্যার। জি আমি রিপিট করতেছি, কলিউশন বলতে বোঝাচ্ছে যে প্রতিষ্ঠানে কর্মরত একাধিক ব্যক্তি মিলে যদি কোনো ফ্রড বা এরর করে, তাকে বলতেছে কলিউশন। এক্সাম্পল বলেছিলাম, কোনো একটা ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্টের দায়িত্বে ধরেন তিনজন ব্যক্তি আছে,
একজন ব্যক্তি কি করে, পারচেজ দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম, পারচেজ রিকুইজিশন প্রিপেয়ার করে একজন, এটা অ্যাপ্রুভ করে, আর একজন কি করে, একজন প্রিপেয়ার করে, একজন রিকমেন্ড করে, আর একজন অ্যাপ্রুভ করে। সো তিনজন ব্যক্তি মিলেই যদি কোনো এরর, ভুল করে ইচ্ছাকৃতভাবে বা ফ্রড করে, সেইটাকে বলতেছে কলিউশন। একাধিক ব্যক্তি মিলে যদি কোনো ফ্রড করে সেটাকে বলতেছে কি বলেন তো, স্যার এই collusion। ইচ্ছাকৃত তাই না স্যার? ইচ্ছাকৃত। ইচ্ছাকৃত, রাইট। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার ধন্যবাদ স্যার। হুম। স্যার এটাকে কলিউশনটা বলতেছে, কি স্যার কলিউশনটা কি অনিচ্ছাকৃত হতে পারে না? আচ্ছা, এটা আমাদের এখানে বলছে যে কলিউশন যদি সবাই মিলে ইচ্ছাকৃত ভাবে করে, ঠিক কিনা? স্যার হ্যাঁ, এটা ইন্টেনশনালি তো এটা একটা হবে। ফ্রডের একটা কি বলেন তো, ইন্ডিকেশন। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার আর আরেকটা জি কোশ্চেন স্যার। ছিল। অনিচ্ছাকৃত যদি ভাবে করে সেটা হবে এরর। বুঝতে পেরেছেন? জি স্যার, স্যার আরেকটা কোশ্চেন ছিল। ইন্টেনশনালি যদি কেউ করে সেটা হয় কি বলেন তো, ফ্রড। কলিউশন। আর কলিউশন। আনইনটেনশনালি যদি কেউ করে সেটা তো কি হয় বলেন তো, ইরোডস। এরর। হ্যাঁ, এরর স্যার। কোর্স। স্যার আরেকটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার এখানে হচ্ছে আনইউজুয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে বলা হয়েছে যে এটা হচ্ছে মিস্টেকলি হয়। তো আনইউজুয়াল ট্রানজাকশনে যদি কেউ হচ্ছে আপনার এভাবে করে ফ্রডলি করে, সেটা কি এটার মধ্যে কাউন্টেড হবে? অবশ্যই। দেখেন এখানে এক্সাম্পল স্বরূপ ওখানে বলেছে, যেটা ইউজুয়াল ট্রানজেকশন না, আমরা বলতেছি যে লিমিটেশন পড়তেছি। আপনার অবজেক্টিভটা আগে বুঝতে হবে, ইন্টারনাল কন্ট্রোলস এর লিমিটেশন। বলতেছি ইন্টারনাল কন্ট্রোল সাধারণত একটা রুটিন ওয়ার্ককে সামনে রেখে কি করে, ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করা হয়। বুঝতে পেরেছেন? রুটিন ওয়ার্ক মানে কি, প্রতিদিন যে কাজগুলো হচ্ছে। বলতেছি এর বাইরে যদি কোনো ট্রানজেকশন হয়, হ্যাঁ, আনইউজুয়াল, হ্যাঁ, সেক্ষেত্রে কি হতে পারে বলেন তো, আমাদের স্যার কন্ট্রোল ইন্টারনাল সিস্টেমটা ভাইলেট করতে কন্ট্রোলের পারে। একটা ইন্টারনাল লিমিটেশন যেটা কন্ট্রোলের সে মধ্যে অ্যাড্রেস আসবে না। করতে নাও পারে। স্যার সেই এক্সাম্পল হিসেবে ও আনছে এটা, হ্যাঁ, আপনাদের বইয়ে। এই আর জি কি। স্যার, বুঝতে পেরেছি স্যার, বুঝতে স্যার পেরেছি, থ্যাংক ইউ। আনইউজুয়াল ট্রানজাকশন যেটা রুটিনলি ঘটতেছে না। জি জি, রাইট। কারণ আপনি দেখবেন আমাদের অর্গানাইজেশন 99% কাজই তো একটা রুটিনলি হয়, ঠিক কিনা, প্রতিদিন। হুম? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আপনারা আপনাদের বইয়ের পেজ নাম্বার 116 নাম্বার পেজ বের করেন। এইখানে লার্জ কোম্পানি এবং স্মল কোম্পানির একটা দেয়া আছে, এক্সাম্পল দেয়া আছে। এটা আমি একটু পড়াই দিব, খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল। এখান থেকে কোশ্চেন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ এরিয়া, বা আপনাদের বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে। হ্যাঁ, তার আগে দেখেন পেজ নাম্বার 116, এই লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোলস, এটার যে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটাই আমি এতক্ষণ আলোচনা করতেছিলাম তিনটা বিষয় নিয়ে, হিউম্যান এলিমেন্ট, কলিউশন এন্ড আনইউজুয়াল ট্রানজেকশন। এর নিচে দেখেন বলছে স্মল কোম্পানির কথা বলেছে, ছোট ছোট যে সমস্ত কোম্পানি আছে, বলছে মে হ্যাভ পার্টিকুলার প্রবলেমস ইন ইমপ্লিমেন্টিং ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। দিস ইজ লার্জলি বিকজ অফ হিউম্যান এলিমেন্ট ডিসকাসড অ্যাবাভ। ওই যে উপরে হিউম্যান এলিমেন্টের কথা আমরা বলতেছিলাম, যে হিউম্যান এলিমেন্ট যদি, হিউম্যান যারা আছে, হ্যাঁ, আপনার এমপ্লয়ি যারা আছে, তারা যদি ভুল করে, মিস্টেক করে, সেইটার কথা বলতেছিলাম, একটা একটা লিমিটেশন। এর বাইরে এই হিউম্যান এলিমেন্ট নিয়ে অর্গানাইজেশনেরও একটা লিমিটেশনের কথা বলেছে। বলতেছে যদি ছোট্ট কোম্পানি হয়, স্মল কোম্পানি হয়, তারা আসলে একাধিক ব্যক্তি, হিউম্যান, কি বলেন তো, হায়ার নাও করতে পারে। তার করতে একটা পারে না। লিমিটেশন না? বুঝতে পেরেছেন? তো বলতেছে যে ছোট কোম্পানির জন্য এই হিউম্যান এলিমেন্ট যদি না থাকে, তাহলে ইন্টারনাল কন্ট্রোলস গুলো সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা অনেক সময় কি হয় না, সম্ভব হয় না। এখন আমরা তিনটা সেপারেট ইন্টারনাল কন্ট্রোলস আলোচনা করব, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8-এ। তখন আপনারা দেখতে পারবেন যে একটা ইন্টারনাল কন্ট্রোলসে একাধিক ব্যক্তি যুক্ত থাকে, জড়িত থাকে। সো স্মল কোম্পানি যারা, তারা যদি একাধিক ব্যক্তি হায়ার করতে না পারে, তাহলে একজন ব্যক্তি তো সবকিছুই করবে, ঠিক কিনা? একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম যে একটা ট্রানজেকশন কেউ রিকমেন্ড করতেছে, কেউ অ্যাপ্রুভ করতেছে, তাই না? আর কেউ একজন প্রিপেয়ার করতেছে, মানে তিনজন ব্যক্তি জড়িত। তো স্মল কোম্পানি যদি তিনজন ব্যক্তি হায়ার করতে না পারে, তার তো ক্যাপাসিটি থাকতে হবে, হ্যাঁ। সো একজন ব্যক্তি সব কাজ করতেছে, সে একজন
একজন ব্যক্তি পারচেজ রিকুইজিশন প্রিপেয়ার করতেছে, সেই রিকমেন্ড করতেছে, সেই অ্যাপ্রুভ করতেছে, সেই কিনতেছে, ঠিক কিনা? তাহলে এটা একটা লিমিটেশন কিনা? হ্যাঁ, এটা এই জন্য বলতেছে স্মল কোম্পানির জন্য এই হিউম্যান রিসোর্স, একাধিক হিউম্যান রিসোর্স হায়ার তারা করতে পারছে না, এটাও তাদের জন্য একটা কি বলেন তো লিমিটেশন। ইনভলভিং এ ওকে, তার স্মল কোম্পানি জেনারেলি হ্যাভ ফিউয়ার এমপ্লয়িজ দেন লার্জ কোম্পানিজ। বলছে লার্জ অর্গানাইজেশন যেগুলো আছে তাদের অনেক এমপ্লয়ি থাকে, কিন্তু স্মল কোম্পানির ক্ষেত্রে তারা কি বলেন তো খুব কম সংখ্যক লোক তাদের থাকে আর কি। Meaning that there are fewer people to involve in the internal control system. এই যে কথাগুলো আলোচনা করলো এর উপর ভিত্তি করেই একটা এক্সাম্পল নিচে দিয়েছে, দেখেন পেজ নাম্বার 116-তে লার্জ কোম্পানি এবং স্মল কোম্পানির এক্সাম্পল। এক্সাম্পলটা আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। দেখেন বলতেছে লার্জ কোম্পানি ইজ এ লার্জ কোম্পানি উইথ সফিস্টিকেটেড কন্ট্রোল সিস্টেম। আপনারা সবাই বের করেন পেজ নাম্বার 116। এখানে এই লার্জ কোম্পানির কি দেয়া আছে বলেন তো, এবং স্মল কোম্পানির একটা এক্সাম্পল দেয়া আছে। এক্সাম্পল দেওয়া আছে। যাদের কাছে বই আছে আপনারা পেয়েছেন তো? জি স্যার, পেয়েছি। জি স্যার। এখানে দেখেন বলতেছে লার্জ কোম্পানি ইজ এ লার্জ কোম্পানি উইথ সফিস্টিকেটেড কন্ট্রোল সিস্টেম। বলছে লার্জ কোম্পানি তাদের সফিস্টিকেটেড কন্ট্রোল সিস্টেম তারা কি করছে বলেন তো ইমপ্লিমেন্ট করেছে, ইন্টারনাল কন্ট্রোল তারা ইমপ্লিমেন্ট করেছে। ইন রেসপেক্ট অফ পারচেজ অফ অর্ডারিং, তারা এক্সাম্পলে চলে আসছে পারচেজ অর্ডার দেওয়ার ক্ষেত্রে কি করে, an order is raised by a member of the purchase team. পারচেস টিমের কোনো একজন ব্যক্তি, কোনো একজন এমপ্লয়ি অর্ডার ফর্মটা রেইজ করে, অর্থাৎ অর্ডার ফর্মটা প্রিপেয়ার করে। who all have preset limits of price they are allowed to order up to on the basis of requisition from the relevant department signed by the department manager. বলতেছে লার্জ কোম্পানি তাদের একটা সফিস্টিকেটেড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আছে। এই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের একটা বলতেছে পারচেজ। এই পারচেজে বলতেছে পারচেজ ডিপার্টমেন্টের একজন এমপ্লয়ি পারচেজ অর্ডার ফর্মটা প্রিপেয়ার করে। কিসের উপর ভিত্তি করে প্রিপেয়ার করে বলেছে, যে ইউজার ডিপার্টমেন্ট অর্থাৎ যে ডিপার্টমেন্টের প্রয়োজন প্রোডাক্ট অথবা সার্ভিসের, ওই ডিপার্টমেন্ট থেকে যদি রিকুইজিশন পায়, সেই রিকুইজিশনটা ওই ডিপার্টমেন্টের যে হেড দায়িত্বে আছে, হ্যাঁ ডিপার্টমেন্ট ম্যানেজার, সে কি করবে, সে অ্যাপ্রুভ করবে। এই রিকুইজিশন যদি পায় তার উপর ভিত্তি করে সে কি করবে, পারচেজ রিকুইজিশনটা রেইজ করবে। ধরেন আপনি সেলস ডিপার্টমেন্টে আছেন বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছেন, আপনার একটা ল্যাপটপ কেনার প্রয়োজন। তো এটা যদি পারচেজ করতে হয়, আপনি তো ইউজার, আপনি একটা রিকুইজিশন রেডি করবেন। এই রিকুইজিশনটা অ্যাপ্রুভ করবে কে, আপনার ডিপার্টমেন্ট ম্যানেজার, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের যে হেড, হ্যাঁ ম্যানেজার, উনি এটা অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করার পর এই রিকুইজিশনটা যাবে কোথায়, পারচেজ ডিপার্টমেন্টে। পারচেজ ডিপার্টমেন্টের একজন এমপ্লয়ি তিনি এই রিকুইজিশনের উপর ভিত্তি করে কি তৈরি করবেন বলেন তো, অর্ডার ফর্মটা তৈরি করবেন, প্রিপেয়ার করবে। ইয়েস। বিফোর দ্য অর্ডার ইজ ডিসপ্যাচ টু দ্য অ্যাপ্রুভড সাপ্লায়ার। বলছে বিফোর দ্য অর্ডার ইজ ডিসপ্যাচ টু দ্য অ্যাপ্রুভড সাপ্লায়ার। সো আপনি অর্ডারটা কাকে দিতে পারবেন, এখানে বলছে অ্যাপ্রুভড সাপ্লায়ারকে, অর্থাৎ আপনার অর্গানাইজেশনে একটা অ্যাপ্রুভড লিস্ট অফ সাপ্লায়ার্স থাকবে, হ্যাঁ যেটার বাইরে আপনি কি দিতে পারবেন না, অর্ডার দিতে পারবেন না। দ্য পারচেজ ম্যানেজার অ্যাপ্রুভস দ্য অর্ডার। তো দেখেন পারচেজ ডিপার্টমেন্টের একজন অর্ডার ফর্ম প্রিপেয়ার করতেছে এবং পারচেজ ম্যানেজার কি করতেছে, এটাকে অ্যাপ্রুভ করতেছে। ইফ দ্য অর্ডার ইজ ইন এক্সেস অফ 30 মিলিয়ন, বলছে যদি অর্ডারটা 30 মিলিয়নের উপরে যায়,
30 মিলিয়নের উপরে যায়, তাহলে কি বলছে, দ্য পারচেজিং ডিরেক্টর অ্যাপ্রুভস দ্য অর্ডার। পারচেজিং ডিরেক্টর কি করবে, এইটা অ্যাপ্রুভ করবে আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এই ছোট্ট একটা ঘটনা এখানে বর্ণনা করলো একটা লার্জ কোম্পানির। কয়জন ব্যক্তি জড়িত এখানে দেখছেন? মোট প্রায় 5জন ব্যক্তি জড়িত। কে কে স্যার রিকুইজিশন রেজ করবেন, তার যে ডিপার্টমেন্ট রিকোয়েশন রেজ করবে, হেড তারপর তার ডিপার্টমেন্টের সে হচ্ছে কি হেড করবে, বা ম্যানেজার, সে হচ্ছে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করবে। সাপ্লায়ার, এরপর এটা সাপ্লায়ার অ্যাপ্রুভ করার পর আসবে কোথায়? অ্যাকাউন্টস সাপ্লায়ারের ডিপার্টমেন্ট, কাছে। সরি পারচেজ ডিপার্টমেন্টে। পারচেজ ডিপার্টমেন্টের যে অর্ডার ফর্ম প্রিপারেশনের দায়িত্বে আছে সে অর্ডার ফর্মটা প্রিপেয়ার করবে। অর্ডার ফর্ম প্রিপেয়ার করার পর ম্যানেজার যদি পার্চেস 30 মিলিয়নের নিচে হয় তিনি অ্যাপ্রুভ করবেন, যদি উপরে যায় তাহলে পারচেজ ডিরেক্টর এটা কি করবে বলেন তো? অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করবে। করবে। তাহলে লার্জ কোম্পানিতে একাধিক ব্যক্তি জড়িত একটা ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করার দায়িত্বে। এটা একটা লার্জ কোম্পানির কথা বললো। এবার দেখেন বলছে একটা স্মল কোম্পানির কথা। স্মল কোম্পানির কথা কি বলছে? বলছে স্মল কোম্পানি ইজ এ স্মল কোম্পানি উইথ লিমিটেড কন্ট্রোল সিস্টেম। স্মল কোম্পানির কথা বলতেছে। এই স্মল কোম্পানি তারা কি করবে, তাদের কন্ট্রোলটা খুবই লিমিটেড। হ্যাঁ, when the stores manager needs the stores replacing the ring replacing the ring replacing, he rings the approved supplier and orders the goods। বলছে when the store manager needs the stores replacing, যদি কোনো প্রয়োজন হয় সে কি করে, সে সাপ্লায়ারকে ফোন দেয় এবং অর্ডার প্লেস করে। দ্য অ্যানুয়াল কস্ট অফ পারচেজ ইজ 7 মিলিয়ন। তাহলে দেখেন এখানে একজন ব্যক্তি সব কাজ করতেছে, কিন্তু লার্জ কোম্পানিতে মোট কয়জন ব্যক্তি ছিল? 5জন ব্যক্তি। আর স্মল কোম্পানিতে কয়জন বলেন তো? দুইজন একজন। ওয়ান, একজন একজন ব্যক্তি। হ্যাঁ, তো এটা একটা লিমিটেশন কি লিমিটেশন না, কি মনে হয় আপনার? অফ কোর্স লিমিটেশন। লিমিটেশন। দেখেন বলছে ইউ ক্যান সি দ্যাট ইন দ্য সেকেন্ড সিনারিও দেয়ার আর ফার ফিউয়ার পিপল। আপনি সেকেন্ড সিনারিওতে দেখেন বলতেছে খুবই কম সংখ্যক লোক, ইনডিড জাস্ট ওয়ান। কয়জন বলেন তো? একজন। কম্পেয়ার্ড উইথ এ মিনিমাম অফ 4 এট লার্জ কোম্পানি। লার্জ কোম্পানিতে কয়জন ছিল? 4জন। আপনাদের এখানে কয়জন বলেন তো? স্মল কোম্পানিতে একজন। involved in transaction. If one of the people at large company made a mistake with the order, বলছে if one people of a large company made a mistake with the order, যদি লার্জ কোম্পানির একজন ভুল করে, then another member of the team might pick it up। অন্য মেম্বার কি করবে বলেন তো? এটা পিক করবে। another member pick it up, অন্য মেম্বার এটা পিক করতে পারবে। But if the stores manager makes a mistake at a small company, there is not another team member correct the mistake। বলছে স্মল কোম্পানিতে যদি একজন ব্যক্তি, তো তিনি যদি কোনো মিস্টেক করেন তাহলে এই ভুল ধরা পড়ার সম্ভাবনা কি বলেন তো? থাকবেই না, তাই না? অন্য কোনো ব্যক্তি নাই যিনি এটা কি করে দেবেন ভুলটা বলেন তো? ভুলই থেকে যাবে। ভুল ধরে সেক্ষেত্রে দেবে, ভুলটা ভুলই তাই থেকে না? যাবে। ওকে। Small company has a control in that it uses an approved supplier who might query an unusual order। বলতেছে যে স্মল কোম্পানিতে একটা কন্ট্রোল আছে যে তারা অর্ডারটা দেবে অ্যাপ্রুভড সাপ্লায়ারকে। বুঝতে পেরেছেন? মিস্টেক, তাই তো। বাট ইন দা ইন্টারনাল কন্ট্রোল ইন রিলেশন টু পারচেজিং ইজ উইক ডিউ টু ল্যাক অফ স্টাফ মেম্বার। কিন্তু তাদের টোটাল ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটাই পারচেজের ক্ষেত্রে খুবই উইক। ডিউ টু কি বলেন তো? হিউম্যান এলিমেন্টের কারণে, তাই না? জি স্যার। একজন, অলমোস্ট ওয়ান। Bear in mind also that although the sums of money discussed in two scenarios are very different, the materiality of those sums to the business themselves might be comparable। বলছে যে দুটো এক্সাম্পলে দুটো ভিন্ন অ্যামাউন্ট নিয়ে আলোচনা করা হয়েছে,
একটা 30 মিলিয়ন আর একটা হলো 7 মিলিয়ন। বাট যদি আপনি ম্যাটেরিয়ালিটির কথা চিন্তা করেন দুটো অর্গানাইজেশনের, তাহলে স্মল কোম্পানির জন্য 7 মিলিয়ন কি ম্যাটেরিয়াল না? ম্যাটেরিয়াল স্যার। স্যার ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল। সেটা বলতেছে। A mistake in 30,000 orders may not seem as important as a mistake in 30 million order, but it might be enough to put a small company into financial difficulties. বলতেছে যে এটা স্মল কোম্পানিতে যদি কোনো মিস্টেক হয় ইভেন 30,000 টাকা 7 মিলিয়নে, সেটা কি করতে পারে? ফিনান্সিয়াল এটা ডিসিশন। এই প্রতিষ্ঠানকে ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজে ফেলে দিতে পারে। আমরা দেখলাম এক্সাম্পলটা একটা লার্জ কোম্পানি এবং একটা স্মল কোম্পানির ক্ষেত্রে, এই তো। ইয়েস স্যার। তো আমরা আমাদের যে 3টা টপিকস আলোচনা করেছে চ্যাপ্টার 5-এ, তার প্রথম টপিকটা ছিল হোয়াট ইজ ইন্টারনাল কন্ট্রোল 1, তাই না? মনে আছে আপনাদের? প্রথমেই বলেছিলাম 111 নম্বর পেজে 3টা টপিকসের, তাই না? তো আমরা কি কি বিষয়ে আলোচনা করলাম আপনাদের সাথে? ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনটা আলোচনা করেছি, এটা কোন স্ট্যান্ডার্ড থেকে এসেছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং, সেটা আমরা বলেছি। দো চার্জ উইথ গভর্নেন্স এর ডেফিনেশনটা পড়ার চেষ্টা করেছি। তারপর একটা এক্সাম্পল ছিল কোম্পানির অবজেক্টিভ নিয়ে, সেটা আপনাদের সাথে আমরা আলোচনা করেছি। এরপর আলোচনা করেছি রিজন ফর ইন্টারনাল কন্ট্রোল, কেন ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করতে হবে। এই রিলেটেড একটা এক্সাম্পল ছিল ফেয়ার ফুড কোম্পানির এক্সাম্পলটা নিয়ে আমি আলোচনা করেছি। নেক্সট 1.3-তে ছিল ইন্টারনাল কন্ট্রোলস এর লিমিটেশন গুলো কি কি, আমি ইন্টারনাল কন্ট্রোলস লিমিটেশন গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। এবং এই ইন্টারনাল কন্ট্রোল লিমিটেশনস রিলেটেড আরেকটা এক্সাম্পল ছিল, এক্সাম্পলটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম লার্জ কোম্পানি এবং স্মল কোম্পানি। অর্থাৎ পেজ নাম্বার 115, 116 এবং 117 এর উপরের অংশ, অর্থাৎ যতগুলো টপিকস ছিল এখানে, প্রত্যেকটা টপিকসে আমি আপনাদের সাথে আলোচনা করেছি, ঠিক কিনা? জি স্যার। স্যার একটা কোশ্চেন। এখন আমি যেভাবে পড়াই সেভাবে আপনাদের সাথে আলোচনা করতেছি, এই জন্য আমার একটু সময় বেশি লাগে। হ্যাঁ, প্রত্যেকটা টপিকস আলোচনা করতেছি। আপনাদের কোনো সাজেশন আছে কিনা? আমি কি এইভাবে আলোচনা করব প্রত্যেকটা বিষয় নাকি? স্যার দিস ইজ দ্য পারফেক্ট টাইম স্যার। স্যার এভাবে আলোচনা করেন স্যার। জি স্যার, এইভাবে আলোচনা করলে আমাদের সুবিধা হবে। জি স্যার, এভাবে আলোচনা করলে ভালো। ঠিক আছে, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন প্লিজ। স্যার আমরা যে লার্জ কোম্পানি এবং স্মল কোম্পানির যে ইটা করছি, এক্সাম্পলটা করছি স্যার, এটার সাথে এসওডি সম্পর্ক কতটুকু স্যার? সেগ্রিগেশন অফ ডিউটিস। জি স্যার। সেগ্রিগেশন অফ এটার মধ্যে পড়ে? ডিউটিস, এসওডি। আচ্ছা, এই এসওডি নিয়ে, সেগ্রিগেশন অফ ডিউটিস আমরা একটু পরেই আলোচনা করতাম, আমার সেকেন্ড টপিকসে আছে। তারপরে আপনি যেহেতু আলোচনা করেছেন, সেগ্রিগেশন অফ ডিউটিসটা কি? সেগ্রিগেশন অফ ডিউটিস বলতে বোঝাচ্ছে একটা প্রসেসে একাধিক ব্যক্তি যদি যুক্ত থাকে, তাই না? একে বলতেছে সেগ্রিগেশন অফ ডিউটিস, তাই না? একজন ব্যক্তি প্রিপেয়ার করতেছে, কেউ একজন রিভিউ করতেছে, কেউ একজন অ্যাপ্রুভ করতেছে, এই তো একটা প্রসেস। এটাকে বলতেছে সেগ্রিগেশন অফ ডিউটি, একাধিক ব্যক্তি যদি একই প্রসেসে যুক্ত থাকে। তো আপনি যে কোশ্চেন করেছেন লার্জ কোম্পানির ক্ষেত্রে, দেখেন সেগ্রিগেশন অফ ডিউটিজ আছে, একাধিক ব্যক্তি এটা কি করতেছে, ইমপ্লিমেন্ট করতেছে। কিন্তু স্মল কোম্পানির ক্ষেত্রে সেগ্রিগেশন অফ ডিউটিস কি আছে? নেই, তাই না? এইটা আমাদের একটা কি বলেন তো, লিমিটেশন, ঠিক কিনা? জি স্যার। যে কোশ্চেন করেছেন আনসার পেয়েছেন? জি স্যার, পেয়েছি স্যার। আচ্ছা, ওকে। তো ভাই আমার আজকে ক্লাস কয়টা পর্যন্ত ছিল? 5:15, ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ। স্যার। আমি কি স্যার 5:15 পর্যন্ত ক্লাস ছিল, তাই তো? তো 5:15
প্রায়। তো আমরা কি একটু বেশি সময় নিব না ক্লাস আজকে শেষ করব? কি মনে হয়? স্যার নামাজ পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। স্যার আজকে আর না। স্যার একটা প্রশ্ন ছিল। জি, আপনি কোশ্চেনটা একটু যেহেতু সবাই বলতেছে আমাদের ক্লাস না টাইম স্যার, অলরেডি এটা শেষ। হ্যাঁ, স্যার এটা এটা বলতে চাইছিলাম যে আপনি কয়টা চ্যাপ্টার কভার করবেন, এটা বলতে চাইছিলাম, মানে কোন কোন চ্যাপ্টার গুলো কভার করবেন। স্যার এটা আচ্ছা, আমি ফার্স্টেই তো বলে দিতে। জি, আমি প্রথমেই আমি আসলে বলেছি আমি ডিসকানেক্ট চ্যাপ্টার হয়ে 5 গেছিলাম, ওই থেকে জন্য 9, শুনতে পারিনি। চ্যাপ্টার 5 থেকে 9 এবং 14 থেকে 16 এই চ্যাপ্টার গুলো আলোচনা করি। হ্যাঁ, মোট 8টা চ্যাপ্টার আলোচনা করব। 5 থেকে 9 এবং 14 থেকে 16, 5, 6, 7, 8, 9, 14, 15, 16 মোট 8টা চ্যাপ্টার আমি আলোচনা করি। বুঝতে পেরেছেন? মোট 8টা স্যার। 8টা চ্যাপ্টার। হ্যাঁ, এবং এর একদম শেষে রিভিউ ক্লাস থাকবে আমার। আপনারা তখন যে কোনো চ্যাপ্টার থেকেই যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কনফিউশন থাকে, আমাকে কোশ্চেন করলে হবে, আমি আনসার দিই। হ্যাঁ, রিভিউ ক্লাসগুলোতে। ঠিক আছে? ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার নমস্কার। ঠিক আছে, তাহলে আমাদের স্যার টাইম তো আসসালামু শেষ, আলাইকুম। আমরা আজকে এখানে শেষ করি। হ্যাঁ, আসসালামু সুস্থ আলাইকুম স্যার। থাকবেন, জি স্যার। ভালো থাকবেন। স্যার আদাব স্যার। আসসালামু আলাইকুম। নমস্কার স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। স্যার নমস্কার। নমস্কার স্যার। ওয়ালাইকুম স্যার।